শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাকে অনেকে বলছে বলে কে বলছে জানি না। তো আজকে তো সারা ভারতবর্ষেই বিজেপির আশানুরূপ ফল হয়নি, এবং এটা রাজনীতির একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। তো যদি তোমাকে মানে যারা এখানে লিডার অফ অপোজিশনের দিকে আঙুল তুলছে, তাদের তো পার্লামেন্টে বিজেপির যিনি লিডার ছিলেন তার দিকে আঙুল তোলা উচিত, যুক্তি তো তাই বলে। সেটা তুলতে পারেন না, কারণ সেটা তোলার তাদের হিম্মত নেই, ক্ষমতা নেই। এসব একদম ফালতু কথা। বিজেপির কোনো নেতাই চাননি যে বিজেপির এরকম খারাপ ফল হোক। তবে হ্যাঁ, বিভিন্ন রকম ফ্যাক্টর ছিল, বিভিন্ন রকম প্রতিকূলতা ছিল, বিভিন্ন রাজ্যে ছিল, আমাদের রাজ্যেও ছিল। এবং এই রাজ্যে যেভাবে নির্বাচন সংগঠিত হয়েছে, যেখানে নির্বাচন কমিশন তার চিফ ইলেকশন অফিসার আরিজ আফতাবের নেতৃত্বে কাজ করেছে, এবং তাদের সঙ্গে দলদাস পুলিশ এবং প্রশাসন তৃণমূল দলের একটা উইং হিসেবে কাজ করেছে, তেমন অবস্থায় মুক্ত এবং স্বচ্ছ নির্বাচন আশা করাই দুরাশা। এক সময় 18টা পেয়েছিল, এখন 12টা হয়েছে। প্রতিকূল পরিস্থিতি ছিল, সকলেই চেষ্টা করেছেন। আবার ঘুরে দাঁড়াবে, অসুবিধের কি আছে? এই যে চন্দ্রবাবু নাইডু, এর আগের ইলেকশানে তিনি ওয়াইএসআর কংগ্রেসের কাছে ক্ষমতা খুইয়েছিলেন, তারপরে তো তিনি আবার বাউন্স ব্যাক করে ফিরে এলেন। এখানে এমন হতেই পারে। শুধু তাই নয়, তোমরা যেটা বলতে চাইছো যে তোমাদের এক্সপেকটেশন বা বিজেপির এক্সপেকটেশনটা অনেকে বলছে যে সেটা ফুলফিল হয়নি। কিন্তু বিজেপি কিন্তু এখনও দেশের সর্ববৃহৎ দল, এবং কেন্দ্রে এনডিএ সরকার, যেটা 2014 সাল থেকেই চলছে, 14, 19, 24 তিনটেতেই কিন্তু এনডিএ সরকার। হ্যাঁ, এখন এনডিএ সরকারে বিজেপির সংখ্যা হয়তো কিছু কমেছে, তার মানে এই নয় যে ইন্ডি জোট বা তৃণমূল কংগ্রেস একটা সাংঘাতিক কিছু করেছে। আচ্ছা বলো তো, সিপিএম তো বিশাল লাফালাফি শুরু করেছিল। আজকে সিপিএম কিন্তু পশ্চিমবঙ্গে তো শূন্য, ত্রিপুরাতে শূন্য, এমনকি কেরালেও সে বড় দল নয়। কেরলে একটা সিট, তাদের মুখ্যমন্ত্রী থাকতে পারে, কিন্তু তারা একটা সিট জিততে পেরেছে। তারা সর্ববৃহৎ দল হচ্ছে তামিলনাড়ুতে, সৌজন্যে কি বলে ওর নাম, ওই যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের দৌলতে। এইসব স্ট্যালিনপন্থী দল এখন আক্ষরিক অর্থেই স্ট্যালিনপন্থী হয়ে যাচ্ছে। কাজেই জিতটা কার হলো, যদি সেটা দেখো, বিজেপির হয়তো যত বড় জিত আশা করা গিয়েছিল ততটা হয়নি, আশাহত হয়েছে। ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, জনসাধারণের আস্থা অর্জনে কিছু কিছু জায়গায় কিছু খামতি রয়ে গেছে, কিন্তু এখনও দেশের লোক অ্যাজ সাচ কিন্তু বিজেপি এবং এনডিএর ওপরেই তাদের আস্থা রেখেছেন। তো শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ, এই দুজনের মধ্যে কাকে জননেতা বলে উল্লেখ করা যায়? দুজনেই জননেতা। দুজনের দেখো, জননেতা হতে গেলে দেখো একটা কথা বলি, ওই যে মিথ যে মহাত্মা গান্ধী চরকা কেটে দেশে স্বাধীনতা এনেছিলেন, তিনি ভারতবর্ষের সবচেয়ে বড় জননেতা, অ্যাটলের কথাটা দেখো না, যে মোস্ট ওভাররেটেড পলিটিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড গান্ধী ছিলেন। এখন কিন্তু ওই যুগটা নেই। শুভেন্দু অধিকারী বয়স্ক নেতা, লিডার অফ অপোজিশন, তিনি যথেষ্ট অভিজ্ঞ, এবং দিলীপ ঘোষ তারও সাংগঠনিক অভিজ্ঞতা অত্যন্ত বেশি, লড়াকু নেতা, তিনি চেষ্টা করেছেন। তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, যে দিলীপ ঘোষের যেদিন ইলেকশন হয় সেদিন তার সঙ্গে দলদাস পুলিশ এবং
তৃণমূলের গুন্ডারা কি ধরনের আচরণ করেছিল বিভিন্ন বুথে। একটা জিনিস তো কেউ বলছে না যে কত ঘন্টা সেই ইভিএমগুলো কোন জায়গায়, কিছু জায়গা দেখানো হয়েছিল যেটা মিডিয়াতেও রিপোর্টেড হয়েছিল যে ফাঁকা পড়ে আছে উইদাউট এনি প্রোটেকশন, যেগুলো থাকার কথা না। পশ্চিমবঙ্গের ইলেকশন তো সবসময় এরকমই হয়, তবু তারা লড়াই করেছেন। শুভেন্দু অধিকারী তাহলে আসাতে এটা দলের ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে, কি মনে হয় আপনার? দেখো, কোনো একজন নেতা তিনি যদি অন্য কোনো দলে যান, সেখানে যে দলে গেলেন এবং যে দল তাকে নিল, সেটা তো লাভের জন্যই নিল, লাভ তো হয়েইছে। এবং আমরা এই যে তৃণমূলের অত্যাচার, পুলিশের অত্যাচার এবং জেহাদি ওপারের মানুষজন যারা এখানে এসে বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষ, বিশেষ করে একটি বিশেষ ধর্মের মানুষের ওপর অত্যাচার করছে, তার বিরুদ্ধে বিজেপির যে প্রতিবাদ, তার সর্বাগ্রে এগিয়ে এসছেন লিডার অফ অপোজিশন, যার নাম শুভেন্দু অধিকারী। এটা তো মানতে হবে। কিন্তু বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী ভার্সাস দিলীপ ঘোষ ভার্সাস সুকান্ত মজুমদার, এই রকমগুলো কাল্পনিক করা হয় একটাই কারণে, মিডিয়া করে, এবং মিডিয়ার উদ্দেশ্যই থাকে যে এগুলো করে তাদের টিআরপি বাড়ানো। আসলে এর মধ্যে সারবত্তা কিছু নয়, কোনো দলের মধ্যেই ওরকম থাকে না। আমি মনে করি না যে তৃণমূলেও মমতা ভার্সাস অভিষেক এরকম কোনো দ্বন্দ্ব থাকতে পারে। এগুলো মিডিয়া করে, তৈরি করে। স্যার, কিন্তু এই যে ফলাফল হলো, যেটা আনএক্সপেক্টেড ছিল বিজেপির কাছে, এই ফলাফলের জন্য কিন্তু এখন সাধারণ মানুষ যেটা দায়ী করছে বিজেপি মানে নেতৃত্বকে, যে অত্যধিক দিল্লির উপর নির্ভরশীলতা, মানে নিজেদের ওয়েস্ট বেঙ্গলে যা ঘটনা ঘটছে তার জন্য যে কলটা নেওয়া উচিত সেটা নিজেরা না নিয়ে সবসময় দিল্লির ওপর নির্ভর করে থাকা, এবং সবথেকে বেশি ইডি এবং সিবিআই এর কি রিপোর্ট আসলো সেইটা নিয়ে আক্রমণ করা, এইটাই মূলত হচ্ছে গিয়ে যে এই যে ফলটা হলো, এই যে খারাপ ফলটা হলো, এটার জন্য কারণ। এটা কি আপনি এগ্রি করেন এর সাথে? দেখো, পশ্চিমবঙ্গে সেই বিধান রায়ের মৃত্যুর পর থেকে যখন বামপন্থীদের উত্থান শুরু হয় এবং হিংসার রাজনীতি আর ধ্বংসাত্মক রাজনীতি পশ্চিমবঙ্গে জায়গা করে নেয়, তখন থেকে কিন্তু পশ্চিমবঙ্গে একটা কেন্দ্রের বঞ্চনা, যার সত্যতা হয়তো খানিকটা আছে, তার প্রতিবাদে মানুষ সংঘবদ্ধ হতে থাকে এবং একটা কেন্দ্র বিরোধী হাওয়া রাজনৈতিকভাবেও তৈরি করা হয়, মানুষের অভিজ্ঞতাতে সেটা অনেকটা মিলেও যায়। এটা আমরা বারবার দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের সময় এটা হয়। বিভিন্ন রাজ্যে দেখবে, যেমন কর্ণাটকে, যেমন রাজস্থানে, অনেক জায়গাতেই আছে, যেখানে তোমার ভোটে, ধরো রাজ্যের যে নির্বাচন, সেই ভোটে একরকম প্যাটার্নের ভোট হচ্ছে, আর অন্য জায়গায় কিন্তু অন্য রকম প্যাটার্নে ভোট হয়। সেই জন্য কেন্দ্রের চাপিয়ে দেওয়া এই ব্যাপারটা যদি পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানানো যায়, তাহলে কিন্তু মানুষের যেহেতু একটা কেন্দ্র বিরোধী মনোভাব তৈরি হয়ে আছে এই রাজ্যে, মানুষ সেটাকে ভালোভাবে নেবে না। এবং সেদিক থেকে পশ্চিমবঙ্গের মিডিয়াকুল এবং পশ্চিমবঙ্গের শাসক দল, তার দলদাস প্রশাসন, সংবাদ মাধ্যম, এরা সকলেই এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রচার করেছে। এবং এটা তো বলতেই হবে যে পশ্চিমবঙ্গের বিজেপির যারা এগুলোকে কাউন্টার করার কথা, তারা সেভাবে এগুলোকে কাউন্টার করতে পারেননি। আর সর্বভারতীয় দল হিসেবে সবসময় বাঁধনটা কিন্তু কেন্দ্রের হাতে, মানে কেন্দ্রীয় স্তরে থাকে। যেমন কংগ্রেসের কথা তো কেউ একবারও বলছে না, কেন? তারা সাকসেস পেয়েছে বলে এবারের ভোটে তুলনামূলকভাবে।
সেই দলটা তো বিজেপি কেন, এমন কোনো দল আর ভূভারতে নেই বোধহয় সর্বভারতীয় স্তরে যেটা একটা পরিবারের উপর নির্ভরশীল। কই, কেউ তো কিছু বলছে না এখানে। বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ দলকে মানে আঘাত করে কিছু সংবাদ খাওয়ানো হয়, যেমন এখানেও একটা খাওয়ানো হচ্ছে। একবারও তো কেউ বলছে না যে রাহুল গান্ধী আমেথি এবং ওয়েনাড দুটোতে জেতার পরে ওয়েনাডটা ছেড়ে দিলেন এবং কংগ্রেসে আর কোনো নেতা রইলেন না, যেহেতু তার ফ্যামিলির প্রিয়াঙ্কা গান্ধী বসে আছে বা প্রিয়াঙ্কা বদ্রা, তিনি দাঁড়াবেন ওয়েনাড থেকে। এটা তো একটা পারিবারিক দল। কংগ্রেস এখন যতই সিট পাক কিন্তু তারা ওই পরিবারের দল হয়ে দাঁড়িয়েছে। সব কিছু পরিবারের মধ্যে যতটা সম্ভব সীমাবদ্ধ রাখা যায়। তো এই জিনিসটা থাকবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আগে বলেওছি লিখেওছি বিভিন্ন জায়গায়, যে এই যে ইডি সিবিআই যে তদন্তগুলো করছে সেখানে কেউ কেউ হয়তো খুশি হতে পারেন, কেউ কেউ দুঃখিত হতে পারেন যে এই তদন্তগুলো হচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে নয়, এই তদন্তগুলো হচ্ছে উচ্চ আদালতের আদেশে উচ্চ আদালতের তত্ত্বাবধানে। এই জায়গাটায় কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল করে প্রচুর লোক, আর তারাই যেটা প্রচার করে অনিচ্ছাকৃতভাবে অনেক লোক সেটাতে বিশ্বাস করে। কাজেই এর ক্রেডিট বা ডিসক্রেডিট কোনোটাই কিন্তু কেন্দ্রীয় শাসক দলকে দেওয়া অর্থহীন। স্যার, আপনি যে ইস্যুর কথা বললেন যে বিরোধীরা ইস্যু হিসেবে নিতে পারেনি বিষয়গুলোকে, এই প্রসঙ্গে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কিন্তু একের পর এক যে কোনো ঘটনাকেই সেটাকে ইস্যু বানিয়ে সেটাকে কিভাবে সরকারকে নাড়িয়ে দিতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল মসনদে বসে রয়েছে, সরকারে বসে রয়েছে, এবং সেই দলের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন স্ক্যাম, বিভিন্ন রকম কাটমানি খাওয়ার অভিযোগ, প্রত্যেকটা দিকে তাকালেই অভিযোগ আসছে। কিন্তু এত বড় এতগুলো মানে অস্ত্র থাকার পরেও বিজেপি সেগুলোকে একেবারে ইস্যু বানাতেই পারলো না। মানে দেখা গেল যে বিজেপির সেই ঝাঁঝি নেই যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদ নাড়িয়ে দেওয়া যায় এতগুলো ইস্যু নিয়েও। কি বলবেন? দেখো, তুমি বঙ্গ বিজেপির একটা কাজের সমালোচনা করছো ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে সাকসেসফুল বিরোধী দলনেত্রী বা বিরোধী নেত্রীর সঙ্গে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে আমাদের দেশে এখন যত রাজনৈতিক নেতা আছেন তার মধ্যে বিরোধী নেত্রী হিসেবে যে সরকারকে ব্যতিব্যস্ত করার বিভিন্ন রকম ইস্যুতে জনসাধারণের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা, এই রকম ইস্যুতে বিরোধী নেত্রী হিসেবে সে বিষয়ে মমতা ব্যানার্জি আনপ্যারালেলড। কিন্তু তুমি যদি সাম্প্রতিক বিজেপির কাজকর্ম দেখো তাহলে শুধু শুভেন্দু অধিকারী নয়, মিডিয়াতে হয়তো শুভেন্দু অধিকারী হাইলাইটেড বেশি হয়েছেন, বিজেপির বহু নেতা নেত্রী এবং অনেক নেতৃত্ব দ্বারা অবহেলিত মানুষজন বিজেপির, যাদের আমি জানি বিভিন্ন জায়গায় অত্যাচারিতের পাশে ছুটে গেছে। আরেকটা জিনিস তুমি একদম ওভারলুক করছো যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতিতে বিরোধী কোনো দলকে কোনো রকম স্পেস দেওয়া হয় না। এখন তুমি যদি সিপিএমকে বিরোধী বলো, কংগ্রেসকে বিরোধী বলো, ভোট কাটুয়া দল কয়েকটা যাদের অস্তিত্ব নামমাত্র বা নেই, তাদেরকে তো বিরোধী বলা যায় না। বিরোধী বলতে বিজেপিই আছে এবং বাইপোলার ভোটটাই এখানে হচ্ছে, ক্রমশ বাইপোলার ভোটিং প্যাটার্নের দিকেই যাচ্ছে। সেখানে দলদাস পুলিশ এবং প্রশাসনের সঙ্গে মিলে জেহাদি রাজ
কায়েম করে বিভিন্ন জায়গায় মানুষের প্রতিবাদের অধিকারটাও কেড়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে লড়াইটা কিন্তু এই রকম পরিস্থিতিতে মমতা ব্যানার্জিও করেননি, যেটাকে এই মুহূর্তে বঙ্গ বিজেপিকে করতে হচ্ছে। সেই জায়গায় বঙ্গ বিজেপির যিনি সভাপতি সুকান্ত মজুমদার, তাকে তো ভোটের সময়ে ওই সন্দেশখালির ওখানে ঘটনায় তাকে তো মানে সে হাসপাতালেও কাটাতে হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বারবার ছুটে গেছেন। এবং আবার বলছি যে বহু নেতা নেত্রী কর্মী যাদের তুমি জানো না, তারা কিন্তু দিনের পর দিন বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছেন, মার খেয়েছেন, কিন্তু ছুটে গেছেন, বিভিন্ন ইস্যুতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটে কিন্তু মানুষের জনমতটা ট্রুলি রিফ্লেক্টেড হয় না। এখানে ছাপ্পা ভোট, ভয় দেখানো এবং ইভিএম কারচুপি এগুলো এমনভাবে হয় বা হয়েছে। ইভিএম কারচুপির কথা তো মমতা ব্যানার্জি বলে যাচ্ছেন তাকে কবে হারানো হয়েছিল নাকি লোডশেডিং করে। তা উনি যে ইভিএম কারচুপি এবারে করেছেন এবং কুচবিহার সহ বিভিন্ন জায়গায় যে মামলাও হয়েছে সেগুলোর ব্যাপারে উনি তাহলে কী করছেন? এগুলো নিয়ে সমস্ত জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে। শুভেন্দুবাবু নিজে উদ্যোগ নিয়ে 4টে জায়গায় আমার যতদূর খবর আছে যে মামলা করছেন। তো এগুলো হাইলাইট কিন্তু সংবাদ মাধ্যম করছে না। কারণ হচ্ছে কি, এখানে শাসক দলের সঙ্গে মিলিতভাবে শাসক দলকে তুলে রাখার প্রয়াসে নিবৃত আছে সংবাদ মাধ্যম, আছে দলদাস, পুলিশ এবং প্রশাসন, এবং আরিজ আফতাবের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন অনেকটাই। এর বিভিন্ন এক্সাম্পল আছে, বিভিন্ন ঘটনা আমরা বলেছি, লিখেছি বিভিন্ন সময়। স্যার একটু কেন্দ্রের প্রসঙ্গে আসি, যে সংসদে মহিলাদের জন্য 30% সংরক্ষণের কথা বলা হয়েছে বটে, কিন্তু বিজেপি থেকে সেভাবে কোনো মহিলা প্রার্থী কাউকেই করা হচ্ছে না বলে দেখা যাচ্ছে। যেখানে তৃণমূলের 12 জন মানে মহিলা সাংসদ তারা কিন্তু দিল্লি চলে গেলেন, সেখানে বিজেপির পক্ষ থেকে এই মানে 30% এটা কোনো যুক্তি হলো না। তোমার একটা হিসেবে ভুল হচ্ছে। এটা কিন্তু এই ইলেকশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পরের 2029-এ এটা হবে। এবং তুমি যদি পঞ্চায়েত বা লোকাল বডির ইলেকশনগুলো দেখো, সেখানে কিন্তু বাধ্যতামূলকভাবে মানে মহিলা ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, সব দলই দিয়ে থাকে, এটা নতুন কোনো ঘটনা নয়। আর তৃণমূল নেত্রী দিয়েছেন, দেখো শো বিজনেসের কিছু লোকজনকে উনি দিয়েছেন, তাদের পারফরমেন্স কি? যাদেরকে দিয়েছিলেন তাদেরকে আবার 1 বছর বাদে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? এটা ওনার একটা খেলা। মানে ওনার তো একটাই বক্তব্য অনুপ্রেরণা দিদিমণির, যে আমি একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। কাজেই উনি মহিলা দিলেন না পুরুষ দিলেন না কাকে দিলেন সেটা ইমেটেরিয়াল ওনার কাছে। কারণ ওনার লোকেরা যাবে আসবে, মাঝে মাঝে যাবে, ঘুমিয়ে থাকবে ইত্যাদি। শো বিজনেসের লোকেদের দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কোনো লাভ হয়েছে বলে আমি জানি না। স্যার এই যে 4টে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে একটা উপনির্বাচনের কেন্দ্র হলো মানিকতলা, যেখান থেকে বিজেপি প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন তার নাম কল্যাণ চৌবে ভট্টাচার্য। এখন তাকে নিয়ে কুণাল ঘোষ মন্তব্য করছেন যে মানিকতলার কল্যাণ চৌবে ভট্টাচার্য নামের একজন প্রার্থী হয়েছেন। আমরা তো জানতাম যে কল্যাণ চৌবে, এখন তার সঙ্গে ভট্টাচার্যও যোগ হয়েছে। মহিলাদের বিয়ে হলে তারা আবার আরেকটা নতুন উপাধি সঙ্গে যোগ করেন, নামের সঙ্গে যোগ করেন। কিন্তু এনার কল্যাণের কি হয়েছেন, মানে কল্যাণ কি করেছেন তা আমরা বুঝতে পারছি না। ভোটার লিস্টে তার নাম এবং প্রার্থী তালিকায়, প্রেস রিলিজে, এইসব জায়গায় তার নাম দুটো কি সেম, একই কিনা সেটা নিয়ে আবার সন্দেহ প্রকাশ করেছেন যে কুণাল ঘোষ। কি বলবেন এই বিষয়টা নিয়ে? কুণাল ঘোষ একটা জেলখাটা লোক, সে কি বললো না বললো আমি নিজেও জানি না। আমিও কল্যাণ চৌবেই জানতাম, এবারে দেখলাম চৌবে ভট্টাচার্য। মানুষের পদবি অনেক কারণেই চেঞ্জ হয়। এখন আমি জানি না এটাতে মানে কেন ভট্টাচার্য হয়েছে বা আগে ভট্টাচার্য ছিল না। আর কুণাল ঘোষ হাবিজাবি অনেক কিছুই বলে, একটা ক্লাস 10 পাস,
হ্যাঁ, 16 লাখ টাকা নাকি মাইনে পেত, কিভাবে পেত সেটা জেল খাটার সময়ে বোধহয় ওর যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা জোগাড় টোগাড়ও করেছে। এদের কথার কোনো ভ্যালু নেই। আমার ব্যক্তিগত জীবনে আমার যে কন্যা, তার বিয়ের পরে কিন্তু বিভিন্ন রকম কারণে তার পদবি পাল্টানো হয়নি। সেটাতে কোনো অসুবিধে নেই। কুণাল ঘোষ লেখাপড়া জানে না, একটা অশিক্ষিত লোক। মেয়েরা ইচ্ছে করলে পদবি পাল্টাতে পারে, নাও পারে, সেটা ভারতীয় আইনে। উনি তো আর ভারতীয় আইন মানেন না, উনি সারদা আইন মানেন। স্যার, একটু পোস্ট পোল ভায়োলেন্সের বিষয়ে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে পোস্ট পোল ভায়োলেন্স মানে আমাদের রাজ্যে তো দেখা গেছে ভোট মানে সেখানে প্রি পোল ভায়োলেন্স, যখন মানে পোলিং চলছে সেই সময় ভায়োলেন্স, এবং পোস্ট পোল ভায়োলেন্স, মানে রক্তের হোলি খেলা চলবেই পুরো ভোট পর্ব যতদিন চলবে। তো সেই পোস্ট পোল ভায়োলেন্সে আমরা দেখতে পেয়েছি যে কারোর দোকান জ্বালিয়ে দিচ্ছে, কারোর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, বাড়ি থেকে উৎখাত করে দিচ্ছে, মহিলাদেরকে মারধর করছে, তাদের শ্লীলতাহানি করছে, এমনকি খুনের হুমকি দেওয়া পর্যন্ত চলছে। তো সেখানে দাঁড়িয়ে কি পদক্ষেপ নিলে এই পোস্ট পোল ভায়োলেন্সটাকে বন্ধ করা যায়, এবং মুখ্যমন্ত্রী কেন সেরকম কড়া কোনো স্টেপ নিচ্ছেন না? কারণ তিনি যতই তৃণমূল নেত্রী হন তারপরেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি মমতা ব্যানার্জিকে যতদূর দেখেছি, উনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন হননি। উনি শপথ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, প্রতি 5 বছর বাদেই শপথ নেন। কিন্তু উনি এবং ওনার দলবল, বিশেষ করে এখন প্রশাসনও শুরু করেছে বাংলা লিখতে, বাংলার মুখ্যমন্ত্রী নাকি। বাংলাটা কোথায়? আমাদের পার্শ্ববর্তী একটা স্বাধীন রাষ্ট্র আছে বাংলাদেশ, তো উনি বাংলা বলতে কি বোঝেন 1 নম্বর বুঝি না। আর মমতা ব্যানার্জির কার্যকলাপ কিন্তু কখনোই তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করেনি, তাকে তৃণমূল দলের মুখ্যমন্ত্রী করেছে। এবং তোমাকে আরেকটা কথা বলি, আমাদের এই যে ভায়োলেন্সের কথা বলছো, পোস্ট পোল ভায়োলেন্সের পরে সব কেন্দ্রের থেকে বিভিন্ন বা বিজেপির থেকে বিভিন্ন দল আসেন, এমপি, এখন মাননীয় এমপি সদস্যরা আসছেন পার্লামেন্টে। তো আমার এটা মনে হয় কি জানো, ওই গ্রামাফোনের ডিস্কের মতো, ও ঘুরে 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 আসে। 24-এ এসছে, 21-এ এসেছিল, 19-এও এসেছে। এরকম আগেও হয়েছে, সিপিএমের আমলে বেশি না হলেও এরকম পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে। এমনকি কংগ্রেসের লোকজনও এসেছে, এবং যেসব কথাবার্তা বলে সেগুলোও সেই গ্রামাফোনের ডিস্কের মতো ঘুরে ঘুরে আসে। আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলি, যিনি একটা জায়গায় ভায়োলেন্স তৈরি করালেন নিজের স্বার্থে বা দলীয় স্বার্থে বা রাজনৈতিক উদ্দেশ্যে, তিনি কি সেটা বন্ধ করবেন? কখনো করেন না। কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু বন্ধ করতে পারে। আমি একটা কথা বলি, এই যে আইএএস আইপিএস, তাদের কিন্তু সার্ভিস কন্ট্রোল করার কথা কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি। আজকে যদি পশ্চিমবঙ্গের আইএএস আইপিএস যারা দলদাস হয়ে কাজ করছে স্পেসিফিক্যালি, তাদেরকে কেন্দ্রীয় সরকার তুলে নেয় এবং পানিশমেন্ট ইন সার্ভিস পোস্টিং এবং তাদের সেই অনুযায়ী সাসপেনশন ফলোড বাই ডিসমিসাল করে, কালকে কিন্তু মানে প্রশাসন সোজা হয়ে যাবে, পুলিশ সোজা হয়ে যাবে। আরেকটা কথা, যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই যুক্তিতে কিন্তু বর্তমানে রাজনীতি চলে না। তুমি অধম তাই তোমার প্রয়োজন লাঠ্যৌষধি, এটাই থাকা উচিত। এখন তারা ঠিক করবেন কোনটা করবেন। স্যার, আপনি এক্ষুনি যেটা বললেন যে এই গ্রামোফোন ডিস্কের মতো, এবং অনেক সময় ঘুরে ফিরে আসছে, এটা ঘুরে ফিরে আসে, এবং সেই ঘুরে ফিরে আসার মধ্যে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আসা। প্রত্যেকবারই এই পোস্ট পোল ভায়োলেন্সের পরে বা এরকম কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে, যখন সন্দেশখালিতেও ঘটনাগুলো ঘটলো তখনও দেখলাম দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলো। এখন যখন এরকম ভয়ঙ্কর পোস্ট পোল ভায়োলেন্স ঘটছে, লোকজনকে মেরে ধরে তাদের গায়ে মারের দাগ বসে গেছে, এরকম অবস্থায় তখনও ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, এবং সেই কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোচবিহারেও গেছে। প্রশ্নটা হচ্ছে, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে করছেটা কি? মানে প্রত্যেকবারই আসছেন, কিছু মানে বক্তব্য তারা রাখছেন এবং চলে যাচ্ছেন, আলটিমেটলি তো কাজের কাজ কিছুই হচ্ছে না। একই জিনিস তো বললাম, গ্রামাফোনের ডিস্কটা ঘুরে ফিরে আসছে, একই গান বাজছে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আসার যৌক্তিকতা কি? যারা পাঠিয়েছেন তারা বুঝবেন। আশা করছে হয়তো কেউ যে এবার হয়তো কাজ হবে, চাষায় বাঁচে চাষা,
আমরা তো চাষা, আমরা আশায় বেঁচে আছি। স্যার তাহলে যেটা মানে বিজেপি কর্মীদের যে ক্ষতিপূরণ, মানে তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের পুকুরের মধ্যে বিষ ফেলে মাছ মেরে ফেলা হয়েছে, দেখো এটা তোমাকে বলি, তোমাকে তাহলে একটা জিনিস বলি, যে যদি এইভাবে আরও কিছুদিন চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি করার বেসিক লেভেলে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। নেতা পাওয়া যাবে কিন্তু কোনো কর্মী পাওয়া যাবে না। কংগ্রেসের দেখো কি অবস্থা, তাদের প্রচুর নেতা আছে, কর্মী নেই। সিপিএমেরও এখন সেই অবস্থা। বিজেপিকেও সেই দিকে যদি বিজেপি নেতৃত্ব ঠেলে দেবে, সেটা তাদের ব্যাপার, আমি তো বলতে পারবো না। স্যার তাহলে একটা যেটা প্রশ্ন থেকেই যাচ্ছে, বারবার এই প্রশ্ন উঠেওছে এর আগে, যে এর আগে যখন 2019 সালের যখন 18 জন এখান থেকে এমপি হলেন, তাদের মধ্যে একজনকেও ক্যাবিনেট মিনিস্টার করা হলো না। এবারেও যে 12 জন গেলেন তাদের মধ্যে একজনও ক্যাবিনেট মিনিস্টার নেই। তো সেখানে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিজেপির এরকম দৈন্য দশা, তাহলে কি সত্যি সত্যি কেন্দ্রের বিজেপি বাংলার ওপর সেভাবে নজর দিচ্ছে না, বা বাংলাকে তারা সেভাবে মানে টেকেন ফর গ্রান্টেড? আমি সেটা মনে করি না। আমার বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা যাবেন, কে যাবেন, কতজন যাবে, ইট ইজ দ্য প্রেরোগেটিভ অফ দ্য প্রাইম মিনিস্টার। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো তোমরা একবারও তোলো না যে কলকাতা এবং তার আশেপাশের থেকে এত গুরুত্বপূর্ণ মন্ত্রী কেন হবে। এগুলো হচ্ছে সংবাদ মাধ্যমগুলো ক্রিয়েট করে, অন্যের জায়গায় অনধিকার প্রবেশ করে একটু পেছনে লাগার চেষ্টা, নিজেদের টিআরপি বাড়ানোর জন্য। এগুলো যুক্তিহীন। সবসময় মনে রাখবে যে মন্ত্রিসভায় জায়গা দেওয়া, মন্ত্রিসভায় কে কি পাবে না পাবে, দ্যাট ইজ দ্য সংবিধান অনুযায়ী দ্যাট ইজ দ্য প্রেরোগেটিভ অফ দ্য প্রাইম মিনিস্টার ফর সেন্টার এবং প্রেরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার ফর স্টেট। তোমরা তো স্টেটেও তো এক পেশে হয়েছে, বহু ডিস্ট্রিক্টে রিপ্রেজেন্টেশন নেই স্টেটে, কই একবারও তো সে কথা বলো না। কেন্দ্র তো তাও চেষ্টা করেছে সব রাজ্য থেকে, এই রাজ্য থেকে তো রিপ্রেজেন্টেশন আছে।